ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স আইডি হ্যাকের ঘটনায় বঙ্গভবনের আইটি বিভাগের প্রোগ্রামার সরওয়ার আলমের জড়িত থাকার প্রাথমিক প্রমাণ মিলেছে বলে জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। এই ঘটনায় তার ব্যবহৃত সব ডিভাইস জব্দ করা হয়েছে। তবে আইটি বিশেষজ্ঞরা বলছেন ফিশিং অ্যাপ ব্যবহার করে রাজনীতিতে নতুন একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জামাতের চমৎকার এবং চরম দূরদর্শিতায়, স্মার্টনেসে ডক্টর ইউনূস সরকারের বিরাট ফাঁদে পড়ল তারেক রহমান। বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় উঠে এসেছে এক বিস্ফোরক তথ্য। দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো এমন কিছু গুরুত্বপূর্ণ ভিডিও, যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে নেট দুনিয়ায় তোলপাড়। দর্শক, এবার কঠিনভাবে ফেসে গেলেন তারেক রহমান। দর্শক, আপনারা জানেন গত 2 দিন আগে জামাত আমিরের আইডি হ্যাক করেছিল, সেই হ্যাকারকে গ্রেফতার করা হয় এবং তার জবানবন্দি নেওয়া হয় এবং তারেক রহমানকে ফাঁসানো হয়। দর্শক, এই বিষয়ে বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওতে, তাই 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ঘটনায় উঠে এসেছে এক বিস্ফোরক তথ্য। বঙ্গভবনের ইমেল ব্যবহার করে হ্যাক করা হয় খোদ জামাত আমিরের আইডি। এই ঘটনায় ইতিমধ্যে তাকে আটক করা হয়েছে। রাষ্ট্রের সর্বোচ্চ কার্যালয়ের এক কর্মকর্তার এমন সাইবার কারসাজিতে তোলপাড় দেশ জুড়ে। সাইবার অপরাধে এক চাঞ্চল্যকর মোড়। এই সাইবার অপরাধের সাথে জড়িত সন্দেহে বঙ্গভবনের রাষ্ট্রপতি কার্যালয়ের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সরওয়ারে আলমকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে রাজধানীর মতিঝিলের এজিবি কলোনিতে এক বিশেষ অভিযান চালিয়ে তাকে হেফাজতে নেওয়া হয়। ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম এই আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। ঘটনার সূত্রপাত হয় গত 31 জানুয়ারি বিকেল 4টার পর, যখন ডক্টর শফিকুর রহমানের ভেরিফাইড এক্স অ্যাকাউন্টটি হ্যাক করা হয়। হ্যাকাররা বিকেলে ওই অ্যাকাউন্ট থেকে একটি আপত্তিকর পোস্ট প্রকাশ করে, যা মুহূর্তেই রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি করে। তবে জামায়াতের কেন্দ্রীয় আইটি টিম দ্রুত পদক্ষেপ নিয়ে বিকেল 5:09 মধ্যে পাসওয়ার্ড পরিবর্তন করে অ্যাকাউন্টের পুনঃ নিয়ন্ত্রণ ফিরে পেতে সক্ষম হয়। এই ঘটনায় ওই রাতেই থানায় সাধারণ ডায়েরি করা হয় এবং পরের দিন সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হয়। জামায়াতের তদন্তে উঠে আসে যে তাদের কেন্দ্রীয় অফিসিয়াল ইমেইল সহ একাধিক ঠিকানায় একটি ক্ষতিকারক ফিশিং মেইল পাঠানো হয়েছিল। অভিযোগ অনুযায়ী এই ফিশিং মেইলটি বঙ্গভবনের সাথে সংশ্লিষ্ট একটি সরকারি ইমেইল ঠিকানা থেকে পাঠানো হয়েছিল, যার মাধ্যমেই মূলত ডিভাইসের নিয়ন্ত্রণ নেওয়া হয়। বিষয়টি নিয়ে মঙ্গলবার বিকেলে পরিকল্পনাবিদ সিরাজুল ইসলামের নেতৃত্বে জামায়াতের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বঙ্গভবনে গিয়ে লিখিত অভিযোগ জমা দেন। সেখানে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী তাদের আশ্বস্ত করেন যে দ্রুততম সময়ে তদন্ত প্রতিবেদন প্রস্তুত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় জড়িত ব্যক্তি শনাক্ত ও আটক হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। বুধবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়ে লিখেন, সাইবার অপরাধ নিয়ন্ত্রণ এবং আসন্ন নির্বাচনকে সুষ্ঠু করার জন্য এ ধরনের আইনি পদক্ষেপের কোনো বিকল্প নেই। তিনি আশা প্রকাশ করেন যে এই ঘটনার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হলে ভবিষ্যতে অন্যরা এই ধরনের অপরাধ থেকে বিরত থাকবে। একই সাথে তিনি আইনের বাস্তব প্রয়োগ ও দ্রুত ন্যায় বিচার পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। অবশেষে ধরা খেল জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক করার সেই মাস্টারমাইন্ড। আর তার সাথে সাথেই রাজনীতিতে একেবারে উল্টো মার খেয়ে বসলেন তারেক রহমান। গত কয়েকদিন ধরে যারা জামায়াতকে মিথ্যাবাদী প্রমাণ করতে গলাবাজি করছিলেন, তাদের জন্য আজকের দিনটি চরম লজ্জার। ঠান্ডা মাথায় চালাকি করে জামায়াতের ভোট ব্যাংক সাইজ করতে গিয়ে তারেক রহমান নিজেই এখন বড় ফাঁদে আটকা পড়েছেন। বঙ্গভবনের ভেতরের খবর যখন ফাঁস হলো, তখন দেখা গেল দাবা খেলার আসল চালটা কারা চেলেছিল। জনগণ এখন হাড়ে মজ্জায় টের পাচ্ছে জামায়াতকে নারী বিদ্বেষী সাজানোটা ছিল নিছক একটা পলিটিক্যাল গেম, যার মাস্টারমাইন্ডদের মুখোশ আজ সবার সামনে। রাজনীতির মাঠে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য কত কিছুই না করা হয়, কিন্তু এবার যা ঘটল তা হার মানিয়েছে সিনেমার চিত্রনাট্যকেও। এতদিন ধরে সাধারণ মানুষ জানতো সাইবার অপরাধ করে সাধারণত ছিঁচকে চোর বা হ্যাকাররা, কিন্তু ডিবি পুলিশের অভিযানে যে তথ্য বেরিয়ে এলো তা শুনে রীতিমতো ভিমরি খাওয়ার জোগাড়। হ্যাকার কোনো সাধারণ ব্যক্তি নয়, বরং সে খোদ বঙ্গভবনের আইটি সেলের সহকারী প্রোগ্রামার, যার নাম সরওয়ারে আলম। ভাবা যায়, রাষ্ট্রের সবচেয়ে নিরাপদ এবং সংবেদনশীল জায়গা বঙ্গভবনে বসে একজন সরকারি কর্মচারী এই অপকর্ম কি ঘটিয়েছে। ডিবি পুলিশ যখন রাজারবাগ পুলিশ লাইনের সরকারি কোয়ার্টারে হানা দিয়ে তাকে আটক করল, তখন অনেকেরই বিশ্বাস হতে চাইছিল না যে ষড়যন্ত্রের শেকড় এতটা গভীরে। মানুষ ভেবেছিল এটা হয়তো নিছক কোনো ব্যক্তিগত আক্রোশ বা টাকার খেলা,
কিন্তু সরোয়ারের পরিচয় ফাঁস হওয়ার পর বোঝা গেল এটা ছিল অত্যন্ত ঠান্ডা মাথায় সাজানো এক ভয়ানক পরিকল্পনা। এই ঘটনার মাধ্যমে প্রমাণিত হলো যে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের আইডি হ্যাক হওয়ার দাবিটা শতভাগ সত্য ছিল। যারা এতদিন জামায়াতকে মিথ্যাবাদী বলে গলাবাজি করছিলেন, এই গ্রেফতারের খবর তাদের মুখে চুনকালি মেখে দিয়েছে। বঙ্গভবনের মতো জায়গা ব্যবহার করে এমন জঘন্য কাজ করা মানে হলো এর পেছনে নিশ্চিতভাবেই বিশাল কোনো ক্ষমতার হাত আছে, যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে। এই পুরো ঘটনায় যিনি সবচেয়ে বড় বোকামির পরিচয় দিয়েছেন এবং নিজের পাতা ফাঁদে নিজেই ফেসেছেন, তিনি হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বর্তমানে দেশেই আছেন এবং খুব কাছ থেকে রাজনীতির পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, কিন্তু জামায়াতের এই ইস্যুটিতে তিনি চরম অদূরদর্শিতার পরিচয় দিয়েছেন। যখন জামায়াত আমিরের আইডি থেকে বিতর্কিত পোস্টটি ছড়িয়ে পড়ল, তখন জামায়াত সাথে সাথেই জানিয়েছিল যে এটি হ্যাকিংয়ের ঘটনা, কিন্তু তারেক রহমান বিষয়টিকে বিন্দুমাত্র আমলে না নিয়ে উল্টো জামায়াতকে চেপে ধরার চেষ্টা করলেন। তিনি হয়তো ভেবেছিলেন এই সুযোগে জামায়াতকে নারী বিদ্বেষী হিসাবে প্রতিষ্ঠিত করতে পারলে আগামী নির্বাচনে জামায়াতের বিশাল নারী ভোট ব্যাংক তিনি সহজেই নিজের বাগে আনতে পারবেন, আর এটাকে তিনি রাজনীতির দাবার চাল হিসেবেই দেখেছিলেন। তার ধারণা ছিল জামায়াতকে সাইজ করার এটাই সেরা সময়। তাই তিনি কোনো তদন্তের তোয়াক্কা না করেই পাবলিকলি বলে দিলেন যে জামায়াত মিথ্যা বলছে। তার এই তাড়াহুড়ো করে দেওয়া সিদ্ধান্তই এখন তার জন্য রাজনৈতিক বুমেরাং হয়ে ফিরে এসেছে। তিনি যদি একটু ধৈর্য ধরতেন এবং সত্য উদ্ঘাটনের জন্য অপেক্ষা করতেন, তবে আজ তাকে এই বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতো না। কিন্তু অতি লোভে তাঁতি নষ্টের মতো জামায়াতের ভোট ব্যাংকের লোভে তিনি নিজের বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নের মুখে ফেলে দিলেন। তারেক রহমানের এই ভুল চালের কারণে আজ তিনি এবং তার দল বিএনপির একটি বড় অংশ জনগণের কাছে হাসির পাত্রে পরিণত হয়েছে। তার এই হঠকারী সিদ্ধান্ত প্রমাণ করে দিল যে তিনি এখনও রাজনীতির মাঠে অপরিপক্ক। তিনি নিজের দলের কর্মীদের কাছেও এখন জবাবদিহিতার মুখে পড়েছেন, কারণ তার ভুল নির্দেশনার কারণে বিএনপির কর্মীরাও মাঠে জামায়াতের বিরুদ্ধে কথা বলেছিল, যা এখন তাদের জন্য চরম লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে। জনগণ এখন পরিষ্কার বুঝতে পারছে যে ভোটের রাজনীতিতে এগিয়ে থাকার জন্য তারেক রহমান সত্যকে আড়াল করতেও দ্বিধা করেন না। এটি তার রাজনৈতিক কেরিয়ারের এক বিশাল কালো দাগ হয়ে থাকবে। অন্যদিকে এই ঘটনার পর তথাকথিত সুশীল সমাজ এবং কিছু বামপন্থী সংগঠনের অবস্থা হয়েছে আরও করুণ। হ্যাকিংয়ের ঘটনা শোনার পর সত্য মিথ্যা যাচাই না করেই তারা শাহবাগে ঝাড়ু মিছিল বের করে ফেলেছিল। তাদের সেই লাফালাফি ছিল দেখার মতো। তারা এমন ভাব করছিল যেন তারা সমাজের একমাত্র বিবেকবান মানুষ। টকশোগুলোতে তাদের গলাবাজি শুনে মনে হচ্ছিল জামায়াত আমিরকে তারা হাতের কাছে পেলে জ্যান্ত চিবিয়ে খাবে। কিন্তু এখন যখন সত্য সামনে এলো, তখন তাদের সেই বিপ্লবী তেজ একদম চুপসে গেছে। ডিবি পুলিশ যখন প্রমাণসহ হ্যাকারকে হাজির করলো, তখন এই ঝাড়ু মিছিলকারীরা আর কোনো কথা খুঁজে পাচ্ছেন না। তারা এখন মুখ লুকানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজছেন। আবেগে গা বাসিয়ে দিয়ে তারা জামায়াতকে সাইজ করতে চেয়েছিলেন, কিন্তু উল্টো এখন তারা নিজেরাই সাইজ হয়ে গেছেন। তাদের এই ভণ্ডামি এবং দ্বিমুখী আচরণ এখন মানুষের কাছে পরিষ্কার। মানুষ বুঝে গেছে এদের এজেন্ডা আসলে নারীর অধিকার রক্ষা নয়, বরং এদের মূল উদ্দেশ্য ছিল জামায়াতকে হেয় করা। এদের এবার সঠিক শিক্ষা হয়েছে এবং ভবিষ্যতে কোনো ইস্যুতে রাস্তায় নামার আগে তারা 10 বার ভাববে। তাদের এই হুজুগে আচরণ প্রমাণ করে যে তাদের কোনো নিজস্ব বুদ্ধি নেই, বরং তারা অন্যের ইশারায় নাচে। এখন আসা যাক ডিপ স্টেট বা গভীর ষড়যন্ত্রের বিষয়টিতে। সরোয়ারে আলম একজন প্রিয় দর্শক, আপনারা অবশ্যই দেখেছেন যে ভিডিওতে কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। অনেকেই অনেক মন্তব্য করতেছে, বিশেষ করে রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হচ্ছে এবং তারেক রহমানের বিষয় নিয়ে কথা হচ্ছে। দর্শক, এসব তথ্য সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।